الشيطان الرجيم بسم أعوذ الله بالله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يفقه قولي আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যিনি আমাদেরকে পবিত্র কোরআন শেখার জন্য আরো একটা ক্লাসে জয়েন করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন পৃথিবীতে আমাদের বিভিন্ন কারণে ব্যস্ত রাখেন। দেখা যায় রাস্তায় চলতেছি, হঠাৎ জ্যাম পড়ছে, বা আপনার হচ্ছে চলতে চলতে হঠাৎ কোনো কারণে অ্যাক্সিডেন্ট করছি। নানান সমস্যায় আমরা নানানভাবে অনেক সময় আমাদের এই মূল্যবান সময় ব্যয় হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করছেন, কবুল করছেন, এজন্য আমরা আজকের এই ক্লাসটাতে জয়েন করতে পারছি। এটা সম্পূর্ণ আল্লাহর দয়া আর কি। তো আল্লাহ শুক্রিয়া, আমরা বিগত ক্লাসগুলোতে আরবি হরফ আমরা কিভাবে উচ্চারণ করব, আরবি হরফ কিভাবে লেখার শুরুতে আসলে কিভাবে বুঝবো যে এটা এই অক্ষর, মাঝে আসলে কিভাবে বুঝবো এবং সর্বশেষে আসলে কিভাবে বুঝবো, এই বিষয়গুলো আমরা পড়েছিলাম। তো আমরা সম্ভবত এই ত জ এই পর্যন্ত পড়েছিলাম, ঠিক আছে। জি 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 আজকে জি আমরা আমাদের ফ্রি ক্লাসের চতুর্থ ক্লাস। আজকে আমাদের এই ক্লাসটাতে আমরা আজকে আইন থেকে শুরু করব, যে এই অক্ষরটা লেখার শুরুতে আসলে কিভাবে হবে, শেষে আসলে কিভাবে হবে এবং এই অক্ষরটার উচ্চারণ কিভাবে করতে হবে, ঠিক আছে। আইন যে অক্ষরটা, এটা হচ্ছে আমাদের এই যে কণ্ঠনালীর মধ্যকান, অর্থাৎ আমাদের যে গলার যে উঁচু অংশটা আছে এইখান থেকে উচ্চারিত হয় একটু গলা চেপে। আইন, 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 এভাবে, ঠিক আছে। একটু গলাটা একটু চেপে আইন, আইন, জি, আইন জি, একটু গলা চেপে আইন আওয়াজটা আসবে। আইন আপনারা যারা জয়েন করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা একটু একটা একটা জিনিস একটু চেষ্টা করবেন, সেটা হচ্ছে মিউট করে পড়ার চেষ্টা করবেন। আর যারা জয়েন করছেন আপনারা একটু চেষ্টা করবেন যে ক্লাসটাতে মানে শেষ পর্যন্ত থাকার জন্য। ইনশাআল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ক্লাস নিচ্ছি, ক্লাস নিতে ফোন দিচ্ছি। তো আমরা শুরু করি তাহলে আইন থেকে। জি জি এই যে আইন যে অক্ষরটা আছে, এটা লেখার শুরুতে আসলে এরকম ভাবে আসে, ঠিক আছে। সরি, এটা সম্পূর্ণ অবস্থায় এরকম ভাবে আসে। স্ক্রিনটা দেখা যাচ্ছে না হুজুর। আচ্ছা, একটা সেকেন্ড, স্ক্রিন নেটওয়ার্কে একটু করতেছে এই জন্য। এখন দেখা যায়? দেখেন তো স্ক্রিন, এখন তো দেখা যাওয়ার কথা। না, আসতেছে না। আমার না হুজুর, আমার এখানে দেখা যাচ্ছে না। আস্তে আস্তে আসছে, ওদের এটা সমস্যা করতেছে। হইতে পারে, কারণ আমি তো স্ক্রিন শেয়ার দিয়ে রাখছি। না, আমাদের ঠিক আছে। দেখা যায়? স্ক্রিন দেখা যায়? জি 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 ঠিক আছে। ওকে। আইন অক্ষরটা হচ্ছে, মূল অক্ষরটা হচ্ছে এরকম, ঠিক আছে। এটাকে বলা হয় আইন। এই যে অক্ষরটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় আইন। এটা যদি লেখার শুরুতে আসে, ধরেন আমরা লিখলাম যে আইন বা ইয়া হা, তাহলে এটা যেটা লেখার শুরুতে যেটা আমরা দেখতেছি, এই যে লাল দাগ দেওয়া যেটার নিচে, এটা হচ্ছে আইন। এর নিচে একটা নোক্তা, এটা হচ্ছে বা, উপরে যেটা দুইটা নোক্তা এটা হচ্ছে তা।
আর যেটা সর্বশেষ সেটা হচ্ছে হা। তাহলে আইনটা লেখার শুরুতে আসলে এরকম আসবে, এই যে লাল দাগ যেটা নিচে দেওয়া আছে এরকম আসবে, ঠিক আছে। আর আইন, আর যদি লেখার মাঝে আসে তাহলে কেমন আসবে এটা আমরা খেয়াল করি। আইন যদি লেখার মাঝে আসে তাহলে ধরেন আমরা লিখলাম আইন, আইন বা ইয়া আই- লেখার শুরুতে আসলে এরকম আসবে, লেখার মাঝে আসলে এরকম, আর লেখার শেষে আসলে এরকম আসবে। ধরেন এটাকে আমরা বা ধরলাম, আর এই শুরুটা হচ্ছে কি আইন। শুরুটা হচ্ছে আইন, আর মাঝের যেটা এটাও দেখেন, এটা এটা হচ্ছে আইন। আচ্ছা, যারা আছেন একটু মিউট করে রাখলে ভালো হতো। জি জি, আমার এখানে শব্দ হচ্ছে না। আচ্ছা, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? জি জি, জি আপনার কথা শোনা যাচ্ছে। জি, ওকে, কথা শুনতেছি। ওকে। এই যে শুরুতে কালো দাগ দেওয়া যেটা আছে এটা হচ্ছে শুরুতে আসলে আইন এরকম হবে, যদি মাঝে আসে নীল দাগের মতো হবে, আর যদি শেষে আসে তাহলে সর্বশেষ আপনার এই হলুদ দাগের মতো এরকম হবে। হুজুর তাহলে একটা কথা, ও ডাবল কোনটা যেন আইতেছে, আচ্ছা একটা কত সেকেন্ড। ডাবল আইতেছে। আচ্ছা, আমারও মনে হচ্ছে যে কথা ডাবল আসছে, এই জন্য একটা সেকেন্ড। আচ্ছা, কেউ একজন মানে কারো একজনের সাউন্ডে ডিস্টার্ব হচ্ছে, এই জন্য এরকম করতেছে। এবার ঠিক আছে। এখন আপনি কথা বলেন, যেরকম ঠিক আছে মনে হয়। না এখনো স্ক্রিন, এখন কি ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক এখন আছে। ঠিক আছে। ওকে। আপনারা যারা এই স্ক্রিনে অক্ষরগুলা দেখতেছেন আপনারা কি বুঝতেছেন যে এইগুলা হচ্ছে মানে কিভাবে না আসছে? ওই কথাটা ঠিকই ডাবল আইতেছে। আচ্ছা, কোনোদিন তো এরকম ডিস্টার্ব হয় না আজকে। আমি তো হুম, একবার শুনতেছি যে আপনার আওয়াজ। বন্ধ করে চালু করে। আচ্ছা, এখন কি শুনতেছেন কথা? এখন স্পষ্ট শোনা যায়। এখন আপনারা আর কেউ মিউটটা খুলবেন না, তাহলে আর শব্দ হবে না। ঠিক আছে, আমার কথা আশা করি আপনারা শুনতেছেন। ওকে। এই যে মানে কেউ একজন মানে কম্পিউটার আবার ফোন দুইটা দিয়েই জয়েন করছে, যার কারণে এই কথাটা ডাবল শোনা যায়, ঠিক আছে। যারা জয়েন করছেন একটু মিউট করে রাখেন। আমরা এই যে প্রথমে যে কালো দাগ দেওয়া, যে লাল অক্ষরটার নিচে কালো দাগ দেওয়া, এটা হচ্ছে আইন, লেখা শুরুতে আসলে এরকম আসবে। আর এই যে মূল যে এই যে মেইন যে হরফ এটা হচ্ছে এটা, এই যে পুরা যে হরফটা দেখতেছি আস্ত, যেটা মানে সম্পূর্ণ শেফে যে হরফটা আসছে এটা হচ্ছে আইন। যদি লেখার শুরুতে আসে তাহলে এই যে এই কালো দাগ দেওয়া এরকম আসবে, লেখার মাঝে আসলে এরকম ভাবে আসবে, এবং লেখার শেষে আসলে সর্বশেষ এরকম ভাবে আসবে। তো এটা আমরা উচ্চারণ করব কিভাবে? এটা উচ্চারণ হবে আমাদের কণ্ঠনালীর মাঝ বরাবর, অর্থাৎ আমাদের গলার যে উঁচু অংশটা আছে, আমাদের গলার যে উঁচু অংশটা আছে, এই উঁচু অংশটা থেকে একটু গলাটা চেপে একটু আওয়াজটাকে একটু চাপা চাপা আওয়াজে উচ্চারিত হবে। আইন, আইন, এরকম একটু চাপা চাপা আওয়াজে উচ্চারিত হবে। আইন, এরকম ভাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আইনটা আমরা এরপরে যে অক্ষরটা আছে সেটা হচ্ছে গইন। আইনের মতোই দেখতে, তার নাম হচ্ছে গইন। আইনের উপরে কোনো নোক্তা নাই, আইনের উপরে কোনো নোক্তা নাই, কিন্তু গইনের উপরে কি আছে? একটা নোক্তা আছে। আইনের উপরে কোনো কি নাই? নোক্তা নাই, কিন্তু গইনের উপরে একটা নোক্তা আছে। তো গইনও লেখার ক্ষেত্রে দেখেন একই রকম ভাবে আসবে। গইনও লেখার ক্ষেত্রে আইনের মতো এরকম ভাবেই আসবে। লেখার শুরুতে আসলে এরকম ভাবে আসবে, লেখার মাঝে আসলে এরকম ভাবে আসবে,
সাউন্ড তো নাই। আচ্ছা, এখন এখন কি আমার কথা শোনা যায়? জি জি জি। আচ্ছা, একটু সমস্যা হয়েছে আজকে, এইখানে ইন্টারনেটের একটু সমস্যা ছিল। আমাদের ওয়াইফাই এখানে চট্টগ্রামে পুরো সারাদিনই ওয়াইফাই একটু ডিস্টার্ব করতেছে, এজন্য হয়তো হইতে পারে। আচ্ছা, আপনারা এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি। ওকে, এখন তো কথা আর ডাবল আসতেছে না। না না না। ওকে, এই যে প্রথমে আমরা আগে শিখছি যেটার উপরে নোক্তা নাই, ওটা হচ্ছে কি? ওটা হচ্ছে আইন। আর ওই যেটার উপরে নোক্তা আছে এটা হচ্ছে গইন। এটা হচ্ছে গইন। যেটার উপরে নোক্তা আছে এটা হচ্ছে গইন। আইনের উচ্চারণটা হবে আমাদের কণ্ঠনালীর যে মাঝ বরাবর, অর্থাৎ আমাদের যে গলার উঁচু অংশটা আছে এখান থেকে একটু গলাটা চেপে একটু বসা বসা আওয়াজে আইন, আইন এরকম ভাবে, ঠিক আছে? কিন্তু গয়নের উচ্চারণটা কোথা থেকে হবে? গয়নের উচ্চারণটা হবে আমাদের গলার সাথে যে আমাদের মাথার যে অংশটা লেগে আছে, অর্থাৎ গলার সাথে আমাদের দাড়ির যে নিচের অংশটা লেগে আছে এইখান থেকে মনে হবে আওয়াজটা গালের ভিতর থেকে আসতেছে। গইন, গইন, গইন এরকম ভাবে, ঠিক আছে? আর গয়নটা লিখতে হবে কিভাবে? গয়নটা যদি আপনার শুরুতে আসে তাহলে এভাবে আসবে, লেখার শুরুতে আসলে, বাক্যের শুরুতে আসলে, তারপরে যদি মাঝে আসে এভাবে আসবে, আর যদি সর্বশেষ আসে তাহলে এরকম পরিপূর্ণ একটা অক্ষর হিসেবে আসবে, ঠিক আছে? সর্বশেষ আসলে এমন পরিপূর্ণ একটা অক্ষর হিসেবে আসবে। আর ধরেন এটাকে আমরা এই যেগুলা লাল ফোঁটা দিচ্ছি এগুলো হচ্ছে গয়ন, আর যেটার উপরে কোনো নোক্তা নাই সেটা হচ্ছে আইন। অর্থাৎ এই যে কালো দাগ দিলাম এটা হচ্ছে কি? আইন। যেটা নিচে কালো দাগ দিলাম এটা হচ্ছে আইন। অর্থাৎ নোক্তা থাকলে গইন, নোক্তা না থাকলে আইন, কিন্তু দেখতে কি দুইটা সেম, একই রকম, ঠিক আছে? আশা করি এই অক্ষরটা আপনারা বুঝতে পারছেন এবং চিনতেও পারবেন ইনশাআল্লাহ। আমরা গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম গ্রুপে, আপনারা কি ওটা দেখছিলেন, দেখতে পাইছিলেন? আমি ওটা দেখতে পাই না, আমি তো ফ্রি ক্লাস করতেছি। না, আমরা এই ফ্রি ক্লাসের গতকালকের ফ্রি ক্লাসের ভিডিওটা গ্রুপে এই দিয়েছিলাম। মনে করছেন আমি ভিডিও মিলে সামনে আইন, আপনারা আপনারা ফলো করবেন। আপনার ও সামনে আচ্ছা আইলে আচ্ছা, তো ভালো হয়। আচ্ছা ঠিক আছে। গতকালকের ভিডিওটা দেওয়া হয়েছিল, কিন্তু হয়তোবা যারা পরে 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 জয়েন করছেন গ্রুপে, যাদেরকে পরে জয়েন করানো হয়েছে তারা হয়তোবা ভিডিওটা দেখতে পান নাই। সমস্যা নাই। আচ্ছা, এবার আমরা এখন শিখলাম কি? আইন এবং গইন। এরপরে আমরা শিখবো হচ্ছে ফা। ফা। এই যে আমরা অনেকগুলা ট্রলার বা নৌকা দেখি যেগুলা হচ্ছে আপনার ওই যে মাছ করতে যায়, মাছ ধরতে যায়, ওইগুলা অনেকটা এরকম দেখতে। ওইগুলা অনেকটা এরকম দেখতে, ঠিক আছে? এই ফার মতো দেখতে। তো বা এবং ফার মধ্যে পার্থক্যটা কোথায় দেখেন, আমরা এটা লিখে বুঝি তাহলে আমাদের মনে থাকবে যে বা তা সা এবং নেকটার। ফার মধ্যে পার্থক্য হচ্ছে এইখানটাতে, এইখানটাতে, ঠিক আছে? এটা এখানে একটা গোলের মতো থাকবে। আচ্ছা, এটা নিচে একটা উপরে। এইখানে যে গোলের মতো যেটা থাকবে, মাথার দিকে গোলের মতো একটা থাকবে, উপরে নোক্তা থাকবে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ফা। হ্যাঁ। আর যেটা সিম্পলি থাকবে নৌকার মতো, নিচে একটা নোক্তা থাকবে সেটা হচ্ছে বা, উপরে দুইটা নোক্তা থাকলে তা, তিনটা নোক্তা থাকলে সা। এখন আমরা দেখব যে আমরা ফাটা কিভাবে লিখবো। যদি ফাটা আমাদের শুরুতে আসে অক্ষরের তাহলে কিভাবে লিখবো, মাঝে আসলে কিভাবে লিখবো। যদি লেখা শুরুতে আসে এরকম ভাবে আসবে, মাঝে আসলে এরকম আসবে, আর যদি সর্বশেষ আসে তাহলে এরকম ভাবে আসবে, ঠিক আছে?
ধরেন এখানে আমরা দুইটা নোক্তা দিলে এটা ইয়া হয়ে যাবে, উপরে দুইটা নোক্তা দিলে তা হয়ে যাবে। তাহলে লেখার শুরুতে আসলে কিভাবে হবে, এখানে যে সাদা আপনার এই যে কালো দাগ দিয়ে রাখছি, এটা লেখার শুরুতে আসলে হবে, যদি লেখার মাঝে আসে এরকম হবে, আর যদি লেখার শেষে আসে তাহলে এরকম পরিপূর্ণ আসবে। ঠিক আছে, এটা কি আপনারা বুঝতে পারছেন? জি জি জি। ওকে, এটা ফা উচ্চারণ কি? ইয়া ফা জি জি, ফা 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 ইয়া তা ফা ফা। ফা ফা। এখন জি ফাটা কিভাবে উচ্চারণ করব আমরা? ফাটা তো লেখা দেখলাম যে এটা লেখার শুরুতে আসলে এরকম হবে, লেখার মাঝে আসলে এরকম হবে, লেখার শেষে আসলে এরকম হবে, এটা তো আমরা বুঝলাম। কিন্তু এটা জি। আমরা মানে উচ্চারণ করব কিভাবে? ফা এর উচ্চারণটা একবারে সিম্পল, একবারে সহজ। সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের উপরের যে দুই দাঁত এই নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগবে, অর্থাৎ আলিফটা আমরা যেভাবে উচ্চারণ করছিলাম জি ওই জি। একইভাবে উচ্চারণ হবে, ফা 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 ফা। ঠিক আছে, নরম আওয়াজে আমাদের এই উপরের দুই দাঁত নিচের ঠোঁটের এই পেটের সাথে লাগবে, লেগে উচ্চারিত হবে ফা ফা ফা। ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, এরপরে একটা আছে হচ্ছে কফ। এরপরে একটা আছে কফ। কফটা কফ। হচ্ছে কি? কফটা কফ আর ফায়ের মধ্যে পার্থক্য হচ্ছে ফায়ের একটা নুক্তা, এই ফায়ের হচ্ছে কফের দুটো অংশ। একটা নুক্তা, আর কফের হচ্ছে দুইটা নুক্তা। দুটো তাহলে অংশ। যদি ফায়ের জায়গায় আমরা এখানে দুইটা করে নুক্তা দিয়ে দেই তাহলে এটা কফ কি হয়ে কফ যাবে। হয়ে যাবে। কফ ফায়ের কফ। জায়গায় দুইটা করে নোক্তা দিলে কফ হয়ে গেল। তো কফের উচ্চারণটা একটু মুশকিল আছে, সেটা হচ্ছে আমাদের যে জিহ্বা আছে, জিহ্বার শুরু কোনটা, এটা, এটাকে বলা হয় জিহ্বার আগা, আর জিহ্বার গোড়া কোনটা, যেটা আমাদের ভিতরে গলার সাথে যে অংশটা লেগে আছে। এই কফটা হচ্ছে আপনাকে আমাদের এই, দেখা দেখা যাচ্ছে না হুজুর? আমাকে দেখা যায় না? আমি তো যখন দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। যখন স্ক্রিন শেয়ার করা হবে তখন মানে আমাকে দেখা যাবে না। এই ও যে আচ্ছা কফ আচ্ছা, বুঝতে যেটা পারছি। আছে, ওকে, এই যে কফ যেটা আছে এটা হচ্ছে আমাদের আমাদের জিহ্বার আগা হচ্ছে এটা, আর যেটা কফ উচ্চারণ হবে এটা হচ্ছে জিহ্বার গোড়া থেকে। জিহ্বার গোড়াটা হচ্ছে আমাদের ভিতরে, গালের ভিতরে। তো কফটা হচ্ছে জিহ্বার গোড়াটা উপরের তালুর সঙ্গে লাগবে, ঠিক আছে, লেগে উচ্চারণ হবে এভাবে, কফ 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 কফ, এভাবে। ঠিক আছে, ঠিক আছে। আর কফটা আমরা কিভাবে চিনবো, যে কফের উপরে দুইটা নোক্তা থাকবে, অনেকটা নৌকার মতো দেখতে, তার উপরে কি দুইটা নোক্তা থাকবে, তাহলে সেটা হচ্ছে কফ। এই জন্য নোক্তা দিয়ে পরিচয়। জি, নোক্তা দিয়ে আমাদেরকে স্মরণ নোক্তা রাখতে দিয়ে হবে যে পরিচয় ছোট করে। ফায়ের উপরে একটা নোক্তা আর কফের উপরে দুইটা নোক্তা। দুইটা নোক্তা। নিচে যদি দেখেন, যে নিচে দেখেন উপরে আমরা লিখছি কি কফ, আর নিচেরটা কফ হচ্ছে নিচে ফা ইয়া। ফা ফা। এই যে নিচে আমরা যেটা যে লিখছি, এই যে লাল দাগ দিয়ে দিছি যেটা নিচে, এটা হচ্ছে ফা, আর উপরে যেটা এটা এটা হচ্ছে কফ। তো আশা করি আপনারা ফা এবং কফ এটার মধ্যে পার্থক্য বুঝছেন এবং কিভাবে লিখতে হবে এটাও বুঝছেন। জি জি। ওকে, এরপর হচ্ছে কাফ। এটাকে বলে কাফ, অনেকটা বড়শির মতো দেখতে। আমরা গ্রামে যে মাছ ধরি না, অনেকে জি জি। এই যে আপনার মাছ ধরা হয়, গ্রামের মানুষ হয়তো অনেকে দেখা যায় যে জীবিকার কারণে মাছ ধরে, জীবিকা অর্জনের জন্য। আর আপনার শহরের মানুষ দেখা যায় অনেকে শখ করে মাছ ধরে, যে শখের বশে। ঠিক আছে, যে কোনো জীবিকার তাড়না না, এমনি অনেকে টিকিট করে শখের বশে মাছ ধরে। ঠিক আছে, জি জি। তো এই কাফটা এটা খুবই মানে সহজ একবার উচ্চারণটা, কাফ, ফায়ের মতো এর উচ্চারণটাও কি ফায়ের মতো, কাফ কাফ এরকম। এর লেখাটা একটু কঠিন আছে, সেটা হচ্ছে এটা যদি লেখা শুরুতে আসে এরকম ভাবে আসবে, আপনার এরকম উপরে একটা দাগ থাকবে, এরকম ভাবে আসতে পারে, আবার এরকম ভাবেও আসতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে লেখার শুরুতে যদি আসে তাহলে। এরপরে লেখার মাঝে আসলে কেমন হবে? লেখার আরবি মাঝে প্রতিটি অক্ষর তিন নির্মাণ থাকে না হুজুর? আরবিতে অক্ষর বুঝি নাই। তিনটে ধাপে থাকে।
তিন ধরনের, হ্যাঁ তিনটা ধরনের থাকে আরবিতে। জি। মাঝে আসলে একরকম হয়, শেষে আসলে একরকম হয়, শুরুতে আসলে একরকম হয়। তবে সব অক্ষরগুলা না, কিছু কিছু অক্ষর, ঠিক আছে। বুঝতে পারছি জি। যেমন কাফটা যদি লেখার শুরুতে আসে এরকম আসবে, যেমন আমরা যদি লিখি যে কাফ বা কাফ, আর শেষে আসলে আপনার, আচ্ছা এখানে নিচে লেখা যাচ্ছে না, নিচে একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে, উপরেই লিখি। কাফ লেখার শুরুতে আসলে এরকম ভাবে আসবে, যদি আমরা মাঝে লিখি শেষে এরকম পরিপূর্ণ আসবে, মাঝে লিখলে এরকম আসবে, একটা দাগ হবে তার উপরে একটা আড়ে, অর্থাৎ এরকম বাঁকানো আর একটা দাগ হবে, আর সোজা একটা দাগের উপরে এরকম বাঁকানো আর একটা দাগ হবে। তাহলে এই যে কালো যেটা লিখলাম এটা হচ্ছে মাঝে, আর শুরুটা যেটা হলুদ, এই হলুদ দাগের উপরে যেটা সেটা হচ্ছে শুরুতে। সহজ আর কি, ঠিক আছে। এটা আমাদের এইগুলা মানে মূল যেটা মুখস্থ করার দরকার সেটা হচ্ছে অক্ষরগুলা, কারণ অক্ষরগুলা আপনি যত সুন্দরভাবে চিনবেন আপনি পরবর্তীতে আপনার পড়াটা তত সহজ হবে আপনার জন্য। কারণ অক্ষর যদি ভালো না চিনেন আপনি, তাহলে পরবর্তীতে 2-3 পেজ পরে গিয়ে আপনি এইগুলা কনফিউশন হয়ে যাবেন যে এটা কোন অক্ষর, এটা কোন অক্ষর, এটা কোন অক্ষর, এরকম, ঠিক আছে। জি এজন্য জি। অক্ষরগুলো আমাদেরকে বেশি ভালো করে উচ্চারণ করতে হবে। আর কাফটা মূলত, কাফের উচ্চারণের স্থান হচ্ছে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়ায়া, মানে জিহ্বার মধ্যখান মতো এরিয়ার থেকে উপরের তালুর সঙ্গে লাগবে, কাফ কাফ কাফ, এরকম, ঠিক আছে। ওটা হচ্ছে জি। কফ কাফের কফ, আর এটা হচ্ছে কাফ কাফ, ঠিক আছে। জি জি, কাফের পরে যে একটা অক্ষর, এটা কি তা? মানে মধ্যখানে জি যেটা জি জি, প্রথমেরটা হচ্ছে কাফ, তারপরে তা, তারপরেরটা কাফ, তারপরেরটা কাফ। এটা হচ্ছে কাফ। বোঝানোর জন্য লিখছি, ঠিক আছে, যাতে আপনারা বুঝতে পারছি। বুঝতে পারেন যে এটা কিভাবে লিখতে হবে লেখার মধ্যে আসলে, বা কিভাবে চিনতে পারবো বাক্যের মধ্যে আসলে। আচ্ছা, এরপরেরটা হচ্ছে লাম। লামটা একবারে সহজ, একদম মানে দেখলেই বোঝা যাবে যে পুরা বর্ষির মতো একবারে, যেভাবে মানে মাঝখানে কোনো কিছু নাই, শুধুমাত্র একটা দাগ বাঁকানো, এটা দেখলেই বোঝা যাবে এটা হচ্ছে লাম। এটা লেখার শুরুতে আসলে সিম্পলি এরকম আসবে, লেখার মাঝে আসলেও এরকম আসবে, আর যদি লেখার শেষে আসে তাহলে এরকম পরিপূর্ণ আসবে, ঠিক আছে। লেখার শুরুতে জি আসলে জি। একটা দাগ মতো আসবে, লেখার মাঝে আসলেও একটা দাগ মতো আসবে, আর লেখার শেষে আসলে পরিপূর্ণ অবস্থায় আসবে, ঠিক আছে। আর এটার উচ্চারণের স্থানটাও একবারে সহজ, জিহ্বার আগা উপরের তালুর সঙ্গে লাগায়, লাম লাম লাম, একবারে সহজ এটা। এর পরেরটা হচ্ছে মিম। এর পরের যে অক্ষর আছে, ধরেন আমরা যদি এটা লিখি অনেকগুলো অক্ষর দিয়ে, লাম, ইয়া, বা, লাম, ফা, কফ, লাম, লাম। তাহলে দেখেন আমরা প্রথমটায় ধরলাম লাম, তারপরটা দিলাম বা, তারপরটা দিলাম তা, তারপরটা ফা দিলাম, তারপরটা কফ দিলাম, ঠিক আছে। আর তারপরটা জি। এটাকে আমরা কাফ হিসেবে ধরলাম। তাহলে আমাদের সব অক্ষরগুলা দেখেন এখানে বোঝা সহজ হয়ে যাচ্ছে কিভাবে, ঠিক আছে। এই যে আমরা যেটা এই ধরেন হলুদ দাগ দেওয়া যেটা আছে এটা হচ্ছে লাম, পরেরটা হচ্ছে বা, এর পরেরটা 2 নোক্তাল এটা হচ্ছে তা, তারপরেরটা হচ্ছে কাফ, তারপরেরটা হচ্ছে ফা, তারপরেরটা হচ্ছে কফ, তারপরের দুইটা লাম। হচ্ছে লাম লাম। তাহলে কি সহজ জি না? দেখেন আমরা একদিনেই কিন্তু কি অক্ষর দেখে পড়তে পারতেছি, তাই না? জি জি। একবারে জি। সহজ কিন্তু, মানে একটু জাস্ট মনোযোগ দিতে হবে, আর একটু মানে বুঝে খেয়াল করলে কি একবারে সহজ। কিন্তু আমরা মানে কঠিন মনে করি, বা অনেকদিন দেখা যায় কি আমাদের মানে বাংলাদেশের যেটা সিচুয়েশন সেটা হচ্ছে কি, আমাদের যেটা যে পরিবারগুলো দরিদ্র, আমাদের বাংলাদেশের মানুষ আমরা জানি যে সবাই হচ্ছে কি নিম্ন মধ্যবিত্ত, নিম্ন আয়ের মধ্যে বসবাস করে, যার কারণে আমাদের আর্থিক অসচ্ছলতা থাকে ছোটবেলার থেকে। এজন্য যারা একটু বড় ছেলে হয় বা যারা ছেলে সন্তান হয় তাদেরকে বিভিন্ন কারণে বাবা মায়ের সাথে কাজে নেমে যাইতে হয় শুরুর দিকেই, অল্প বয়সে, জি যার জি। কারণে শেখা হয় না। তো আল্লাহ আর কি এটা সুযোগের ব্যবস্থা করছে, আপনাদেরকে আল্লাহ আমার সাথে পরিচয় করাইছে, আমার সাথে আপনাদেরকে পরিচয় করাইছে, এটা আল্লাহর ইচ্ছা, ঠিক জি আছে। জি। তো আল্লাহ যদি চায় আর কি, যারা ইনশাল্লাহ আমাদের ব্যাচটাতে যুক্ত হবে তারা শিখতে পারবে, আর যারা যুক্ত না হবে আমি তাদের জন্য দোয়া করি, তারা যে কোনো স্থান থেকে যেন কোনো না কোনো ভাবে শিখতে পারে। আচ্ছা, এরপরে ইনশাআল্লাহ। যে অক্ষরটা আছে সেটা হচ্ছে মিম। মিম। সিম্পল একটা শব্দ। ঠিক আছে, মিম। মিমের উচ্চারণটা অনেক ইন্টারেস্টিং। মিমটা কোথা থেকে উচ্চারণ হয়? মিমটা আমাদের দুই ঠোঁট, এই যে দুই ঠোঁটের যে এই যে মাঝের যে নরম অংশটা আছে
এখান থেকে জি। মিম 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 মিম। মিমটা এরকম মিম। সুন্দর আর কি, ঠিক আছে। আর মিমটা মানে কিরকম আমি বলি, মিমটা হচ্ছে আপনার ওই আমরা অনেক সময় যে দেয় না আমাদের গ্রামগঞ্জে, যে যখন সবজি ক্ষেত লাগায় নেট দিয়ে কি দেয়, বেড়া দেয় চারি সাইড দিয়ে, ওই নেট জি। নেট নেটটাকে চাপা দিয়ে রাখার জন্য কুঞ্চির মাথায় একটু বাড়তি কুঞ্চি রেখে কেটে কেটে মাটির মধ্যে দাবায় দেয়, বসায় দেয়। তো এই মিমটা অনেকটা এরকম। জি 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 জি। মিমটা লেখার শুরুতে আসলে এরকম আসবে, ঠিক আছে। লেখার শুরুতে আসলে এরকম আসবে, লেখার মাঝে আসলে এরকম ভাবে আসবে, আর লেখা শেষে আসলে সর্বশেষ এরকম ভাবে আসবে, ঠিক আছে। বা লেখা শেষে আসলে এরকম ভাবে আসতে পারে, ঠিক আছে। এই পুরো অংশটা, এই যে লাল দাগ দেওয়া যতটুকু, এতটুকু সম্পূর্ণ হচ্ছে মিম। এই যে লাল দাগের যে অংশটা আছে এটা সম্পূর্ণটাই হচ্ছে মিম, ঠিক আছে। ঠিক আছে। এবার আমরা যদি এখানে খেয়াল করি, দেখেন সিম্পল একটা, শুধুমাত্র একটা ফ্ল্যাট অবস্থায়, মানে যে আমরা ধরেন একটা লাইন আছে এরকম, এই লাইনের সাথে মিশে থাকবে, মিমের গোলটা লাইনের সাথে কি মিশে থাকবে। আর যেটা ফা বা কফের যেটা গোল হবে, এটা দেখেন এখানের ফা যদি এটা যদি ফা এর গোল হতো তাহলে এরকম হতো, ঠিক আছে। ঠিক আছে। ফা এর গোল মিম হলে মিম এরকম হতো, তা মিম ফা কিন্তু মিম। মিমের গোলটা হচ্ছে ফ্ল্যাট ভাবে থাকবে, মানে মিশে থাকবে আর কি। তাহলে জি। এখানে আমরা প্রথমটা লিখছি মিম, তারপরে এটা মিম, এটাও মিম। এই যে দুইটা লাল দাগ দেওয়া মিম, এই দুইটা হচ্ছে মাঝে আসলে, মানে লেখার মধ্যে যদি আসে তাহলে এরকম রূপ হিসেবে আসবে, আর লেখার শুরুতে আসলে আপনার এই নীল দাগের মতো এরকম আসবে, আর লেখার যদি সর্বশেষে আসে তাহলেও এই নীল দাগের মতো এরকম ভাবে আসবে। আশা করি আপনারা ইনশাল্লাহ বুঝতে পারছেন এটা। জি। চল। এরপরে হচ্ছে নুন। নুনটা অনেকটা গামলার মতো, আমরা যে গামলা বা বাটি টাটি চিনি না, গামলার মতো এরকম গোল, ভিতরে কি একটা নোক্তা থাকবে, গামলার মতো এরকম গোল, ভিতরে একটা নোক্তা থাকবে। নকশা এটাও থাকবে। এটাও লেখার সময় তা বা বা এর মতো। এই ধরেন সর্বশেষটা নুন, এটা একটা, এই একটা দাঁতের উপর একটা ফোঁটা থাকলে নুন, একটা ফোঁটা থাকলে নুন, আর যদি নিচে একটা নোক্তা থাকে তাহলে সেটা হচ্ছে বা। বা। জি। যদি উপরে একটা নোক্তা থাকে তাহলে নুন, আর যদি নিচে একটা নোক্তা থাকে তাহলে বা। উপরে যদি দুইটা নোক্তা থাকে তাহলে তা, তিনটা নোক্তা থাকলে সা, তা। ঠিক আছে। একবারে সহজ। আর নুনের জি। উচ্চারণটাও খুবই সহজ, জিহ্বার আগাটা উপরের তালুর সঙ্গে লাগবে, মানে আমাদের যে গালের মধ্যে যে উপরে যে অংশটা আছে, জিহ্বার আগাটা এই উপরের অংশের সাথে লাগবে। কিভাবে? নুন নুন, সিম্পল এরকম, ঠিক আছে। নন। এখানে প্রতিটা অক্ষর শুধু নুন, একটা শুধু বা দিছেন, এই যে নিচে নকশাওয়ালা এটা বা। হ্যাঁ হ্যাঁ, নিচে যে নোক্তাটা আছে এটা বা। হচ্ছে বা। এটা কেন জি দিছি, জি যাতে আপনারা বুঝতে পারেন যে উপরে নোক্তা থাকলে নুন হবে শুধুমাত্র, ঠিক জি আছে। জি। এরকম উপরে নোক্তা থাকলে নুন হবে, কিন্তু নিচে নোক্তা থাকলে সেগুলা নুন হবে না, বা হবে। বা হবে। নিচে নোক্তা থাকলে বা হবে। বা। ওকে। যদি একটা থাকে। এরপরে হচ্ছে ওয়াও। ওয়াও অক্ষরের উচ্চারণটা খুবই সুন্দর, মানে আমরা যে আমাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে, ভাইয়ের বাচ্চা, নিজের বাচ্চা বা বোনের বাচ্চা থাকে না, যাদেরকে জি আমরা জি। যদি একটু ধমক দেই যে এই তুমি এটা করতেছো কেন, তো তখন তারা পরে কি করে, কান্না করে না, ঠোঁট গোল করে একবারে। তো ওয়াও এর উচ্চারণটা এরকম ইন্টারেস্টিং। ওয়াও এর উচ্চারণটা কিভাবে হবে, ঠোঁটটা একবারে গোল করে আওয়াজ হবে, ওয়াও ওয়াও, ঠিক আছে। এরকম ঠোঁটটা একবারে গোল করে ওয়াও। যদি আমরা, ওয়াও। জি, আমরা যদি ওয়াও কে ওয়াও। লিখি পরসুলি ওর সিন রসুল। ওয়াও লাম, তাহলে রসুল। এখানে দেখেন ওয়াও লেখার কিন্তু সবকটা হয়ে যাচ্ছে। জি।
এখানে ওয়াও লেখার শুরুতে আসলে কোনো অক্ষরের সাথে লেগে থাকবে না, ঠিক আছে? ধরেন হুজুর কোনো আপনি তো মাঝখানে আইলে ভালো হতো। আপনার জন্য দেখা যাচ্ছে না, মানে আপনার লেখাটা আপনি মুখে নিজে পড়ে, বুঝছেন? এখন কি ওকে এবার দেখা যায় না যে আপনি এখন দেখা যাচ্ছে। ওকে ওকে না সেটা আপনার বলি না, যে গ্রুপের মধ্যে আছেন না, মানে যে গ্রুপ পয়েন্টের মধ্যে লেখা আছে, মানে 4 জন আছে বা 4 জন আছে, এটা আপনার মুখে নিজে পড়তেছে লেখা। যদি আপনি মাঝখানে আইতেন, তো আপনার মুখটা আমরা পরবর্তী দেখতে পারতাম। এটা হলো আমার কথা, বুঝছেন না বিষয়টা? জি জি বুঝছি বুঝছি। আর মধ্যখান তো খালি এখানে কালো হয়ে মধ্যখানে মধ্যখানে আসলে আপনি আমাদের সুবিধা ভালো হয়, কেন আপনি মুখে নিজে বুঝে লেখাটা উঠতে পারে, কতদিন আছে এটা উঠতে পারে। সাইডে গেলেছেন তো, মাঝখানটা নিয়ে আসতে ভালো হয়। এখন কি ঠিক আছে? না ঠিক নেই, বুঝছেন না কথাটা? আপনি যেখানে আছেন না, যে কোনার মধ্যে আছেন, আপনি মাঝখানে আসলে এটা 3 জন দেয়া যায়। আচ্ছা আচ্ছা বুঝছি আমি। এটা এটা হচ্ছে এটা এটা ওটাই চেঞ্জ হবে বলতেছে না, এটা আমি যে বুঝছি। আপনি মধ্যখানে যে যে আপনি আছেন। বলছেন যে আমারটা হচ্ছে ই করতে, মানে মানে মেন ইথে রাখতে, ঠিক আছে? না আপনি যে জি। প্রথমে এখানে আসলেন, এখন তো এই লেখার কারণে আমাদের মুখটা আপনি দেখতেছেন। আচ্ছা এটা হচ্ছে গুগল মিটেরই তো, এটা আপনার এটা অটোমেটিক্যালি চেঞ্জ করে দেয়, ঠিক আছে, নিজে নিজে। তো এটা হুজুর আপনি ঠিক করতে পারবেন না, এটা তো না গুগল এটা মিটে এটা যেভাবে হচ্ছে ও ওর মতো চেঞ্জ প্রসেসিং করে করতে থাকে। ওইভাবে। গুগল মিট ওর মতো চেঞ্জ করতে থাকে এটা, মানে একবার উপরে একবার নিচে এরকম করতে থাকে। আচ্ছা, ওয়াওটা হচ্ছে আমাদের দুই ঠোঁটটা গোল হবে, এরকম একটু গোল মতো হয়ে ওয়াও এভাবে থাকবে, ঠিক আছে? ওয়াও এভাবে উচ্চারণ হবে। আর ওয়াওটা যদি লেখার শুরুতে আসে, তাহলে আপনার এই এরকম হবে। লেখার মাঝে আসলে, অর্থাৎ যদি মধ্যখানে আসে, মধ্যখান বলতে এটার আপনার দুই দুই সাইডে অক্ষর থাকতে পারে না, যেমন এই সিন, ওয়াও। এই ওয়াও এর সাথে আবার আপনি বা লাগাইতে পারবেন না, বা অন্য কোনো ওয়াওকে আপনি অন্য কোনো অক্ষরকে ওয়াও এর সাথে লাগাইতে পারবেন না। ওয়াও এর বাম সাইডে কোনো অক্ষর ওয়াও এর সাথে লেগে লাগবে না। থাকবে না। ওয়াও এর বাম সাইডে কোনো অক্ষর কি হবে না, ওয়াও এর সাথে লেগে থাকবে না। ওয়াও এর বাম সাইডে যদি অক্ষর আসে, তাহলে সেটা কি হবে, তারপরে আবার পৃথক হয়ে আবার অন্য অক্ষর লাগবে, অর্থাৎ অ এর গায়ে কোনো অক্ষর লেগে থাকবে না, তার বাম দিকে। তার ডান দিকে অক্ষর লাগতে পারে যদি সে মাঝখানে আসে। আশা করি বুঝতে পারছেন। এর পরেরটা হচ্ছে হামজা, এর পরেরটা হচ্ছে হা, ঠিক আছে? আমরা এই যে আরবি হরফের মধ্যে দুইটা হা আছে, কয়টা হা? দুইটা দুইটা হ্যাঁ, 2 নুন আসবে। জি। এই নিচের যে হাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বড় হা বলা হয়। এটাকে বলা হয় কি, বড় হা। এই যে লাল দাগের যে হাটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় বড় হা। এটার আওয়াজটা কি হবে, গলা দেখতে বড়, কিন্তু এটার বলা হয়ও বড়, কিন্তু আওয়াজটা কি ছোট। হা 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 হা, এরকম ফ্যাস ফ্যাসানি আওয়াজ আসবে। কিন্তু উপরেরটা কি, উপরেরটা এটাই হচ্ছে হা। দেখতে ছোট, কিন্তু আওয়াজটা হবে হা হা হা, একটু বড় করে আওয়াজ হবে, ঠিক আছে? এটা লেখার মধ্যে আসলে কিভাবে হয়, কিরকম হয়, যদি লেখার শুরুতে আসে, তাহলে আপনার এভাবে হবে, ঠিক আছে? বা অনেক অনেক সময় এরকম হয় যে লেখার শুরুতে আসলে এরকম হবে, ঠিক আছে? যদি লেখার জি জি। মাঝে আসে, তাহলে এরকম ভাবে এসে এরকম ভাবে হবে। আর যদি লেখার শেষে হয়, তাহলে এরকম হবে। এটা একটু জড়ানো আর কি। লেখার শুরুতে আসলে কালো দাগের মতো, লেখার মাঝে আসলে এই লাল দাগের মতো, আর সর্বশেষ হচ্ছে এটা, ঠিক আছে? সিম্পল আর কি, এটার উচ্চারণটাও সিম্পল। আপনার গালটা হা হয়ে থাকবে, আওয়াজটা একটু বড় করে আসবে। এটা হচ্ছে আপনার এই এই যে আমাদের এই যে কণ্ঠনালীর যে শুরু, অর্থাৎ এই গলার এখান থেকে আওয়াজটা আসবে, হা হা। জি, এরকম ভাবে।
আহ, আর নিচের হার আওয়াজটা হচ্ছে আমাদের কণ্ঠনালীর এই মাঝ বরাবর থেকে আসবে, একটু চাপা আওয়াজে, হা হা এরকম ভাবে, আহ, ঠিক আছে? হ্যাঁ, ওকে, এর পরের হচ্ছে হামজা। এই হামজা অক্ষরটা কোনো অক্ষরের সাথে লাগে না, কোনো অক্ষরের ভিতরে যায় না, কোনো অক্ষরের শুরুতেও লাগে না, কোনো অক্ষরের শেষেও লাগে না। এটাও আমাদের এই কন্ট্রোনালের এইখান থেকে আওয়াজটা আসবে, একদম সর্ব শুরু থেকে, হামজা হামজা। এটা হচ্ছে আপনার শুধুমাত্র আলিফের উপরে এভাবে আসে, যদি আলিফের উপরে এভাবে আসে তাকে তখন এটাকে হামজায় ওয়াসল বলে, শেষে নিচে আসলে বা উপরে আসলে এটা হচ্ছে লেখার নীতি, এটা হচ্ছে আপনার ব্যাকরণের নীতি আছে, এটাকে আপনার আল কাফি আল কাওয়াইদুল আরবিয়া এরকম একটা নীতি আছে, ঠিক আছে? সেটার মধ্যে এটা বের পড়ে। এটা লেখার সময় যদি এরকম উপরে আসে তাহলে এটা যদি এই হামজাটা যদি কোনো অক্ষরের উপরে আসে, ধরেন ওয়াও আছে, ওয়াও এর উপরে হামজা থাকলো এরকম, তখন এই নিচের ওয়াওটা বাদ যাবে, হামজাটাকে পড়তে হবে। ধরেন এরকম ফা আছে, এই ফা এর উপরে হামজাটা থাকলো, তখন এই জি জি। হামজাটাকে পড়তে হবে, নিচের ফাটা বাদ যাবে। আর এই তবে হামজাটা হচ্ছে সর্ব অবস্থায় এর এই একই রকম রূপ থাকবে, এর কোনো লেখার অন্য কোনো রূপ নাই, এই একটাই রূপ, ঠিক আছে? ওয়াওটা আরো বাদ একটা, যাবে কেন বুঝতেছি না। এটা হচ্ছে আপনার এই এই ওয়াওটাকে তখন হচ্ছে ওয়াওয়ে কাতিই বলে, অর্থাৎ লেখার জন্য আসবে, লেখার সৌন্দর্যের জি। জন্য, কিন্তু ওটা উচ্চারণের ক্ষেত্রে আসবে না, ঠিক আছে? অনেক জায়গায় আমরা যদি দেখি হামজা যে আলিফ থাকে, কিন্তু আলিফটা উচ্চারণ হয় না, আলিফটা মাঝখানে বাদ দিয়ে অন্য হরফটা উচ্চারণ হয় কেন? এই হামজাটাকে তখন হামজায় ওয়াসল বলে বা হামজায় কতিই বলে। মানে এটা লেখার রীতির মধ্যে যারা এই লেখাটাকে তৈরি করছিলেন বা যারা লিখছিলেন, এটা লেখার সৌন্দর্যের জন্য, লেখার, এটাকে বলে ল্যাঙ্গুইস্টিক্স বলে, ঠিক আছে? বা লুগাতুল, বা আল হচ্ছে আল আল কাতিবাতুল লুগা, মানে লেখার যে নিয়ম আছে সেটার নিয়ম অনুযায়ী ওটা আসবে, কিন্তু ওটা উচ্চারণ হবে না। তখন আবার যদি যে কোনো ওরকম যে হামজা আছে তাহলে হামজা ধরতে হবে। হামজা ধরতে হবে, কিন্তু সেই নিচের অক্ষরটা আর উচ্চারণ হবে না, ঠিক আছে? ঠিক আছে, এই হামজাটা উচ্চারণ হবে। জি জি। এরপর আর একটা বিষয় বলি যে আলিফের উপরে যদি জবর জের অথবা কি পেশ আসে, তখন তাহলে আলিফটাকে আলিফ ধরতে হামজা হবে। করে পড়তে হয়, ঠিক আছে? জি জি আলিফটার জি। উপরে যদি জবর জের পেশ আসে তখন আলিফটাকে হামজা বলে পড়তে হয়, তবে আপনি আলিফ বললেও জি। একই উচ্চারণ আসবে, হামজা জবর আ, আলিফ জবর আ, ঠিক আছে? হামজা জবর আলিফ জবর আটাই হামজা জবরটা বেটার। জি জি, হামজা বলাটাই হচ্ছে উত্তম। তো আমরা উত্তম, জি জি তাহলে জি। শিখলাম কি, হামজা হা। এরপর হচ্ছে ইয়া। হামজা হা ইয়া। এটাকে বলে কি, ইয়া, এটাকে বলে ইয়া। এটা যদি লেখার শুরুতে আসে তাহলে এরকম একটা দাগ আসবে, দাগের নিচে দুইটা নোক্তা থাকবে, মাঝে আসলে এরকম হবে, আর যদি শেষে আসে তাহলে এরকম পরিপূর্ণ রূপে আসবে, ঠিক আছে? ধরেন এটাকে দুইটা জি জি। ফোঁটা দিলাম, এখানে দুইটা ফোঁটা দিলাম, এখানে তা দিলাম, তো যদি নিচে দুইটা নোক্তা থাকে, একটা দাগের নিচে যদি দুইটা নোক্তা থাকে, ইয়া। তাহলে সেটাকে কি বলবে, ইয়া বলবে। আর যদি ইয়া। দুইটা নোক্তা থাকে উপরে, তাহলে সেটা হচ্ছে তা। আর যদি নিচে দুইটা নোক্তা থাকে মাঝে, অর্থাৎ দুই ইয়া। দিকে কি আছে, দুই দিকে এরকম দাগ আছে, বা দুই দিকে দুইটা অক্ষর আছে, মাঝে একটা দাগের নিচে দুইটা নোক্তা আছে, তাহলে সেটাও কি হবে, সেটাও ইয়া হবে। আশা করি আপনারা বুঝছেন। আমরা আমাদের আজকের ক্লাসটা এই যে হরফের, মানে কি বলে, হরফের যে রূপ আছে, রূপান্তরের যে রূপগুলো আছে, হরফ শুরুতে আসলে কেমন হবে, শেষে আসলে কেমন হবে, এই যে রূপগুলো আছে এইগুলো আমরা শিখলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার বা শেখানোর তৌফিক দিয়েছেন, এজন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমিন। আপনারা যারা এই এতক্ষণ দেখছেন, এটা কি বুঝছেন, আপনারা এগুলা কি বুঝতে পারছেন? জি। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, আমাদের ব্যাচে যারা ভর্তি হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল থেকে আমাদের ব্যাচের ক্লাসটা আর কি শুরু হবে, বাংলাদেশ টাইম রাত 11টা থেকে 12টা এই টাইমে, আগামীকাল থেকে। আর আমাদের ফ্রি ক্লাসটা এখানে শেষ হয়ে যাবে আজকে, আর কালকে থেকে চলবে না। তবে রমজান মাসে, রমজান মাস উপলক্ষে পুরা 1 মাস ব্যাপী ফ্রি ক্লাস চলবে আমাদের একাডেমিতে প্রতিদিন। ইনশাআল্লাহ। রমজান মাস তো টাইমটা করে দিকে ঠিক আছে। টাইমটা এখনো ফিক্সড করা হয় নাই, টাইমটা এই যে গ্রুপটা আছে এই গ্রুপটাতে জি। জানানো হবে, যারা এই গ্রুপটাতে থাকবেন তারা ফ্রি ক্লাসটা করতে পারবেন,
ফ্রি ক্লাসটা মূলত জি স্যার। আমাদের বাংলাদেশে যে ভাইরা আছে, অর্থাৎ বাংলাদেশে দেখা যায় যারা থাকে অনেকে চাকরি করে কিন্তু কোরআন পড়তে জি পারে জি না। হয়তো তার বেতন হচ্ছে 12,000 টাকা বা 14,000 টাকা। তো তার মানে পরিবারের যে খরচ করার পরে তার মানে যে একটা কোর্স সে যে 500 টাকা দিয়ে কিনবে, কিনে যে পড়বে, এরকম টাকা হয়তো বা তার কাছে আর থাকে না। জি জি। তো এইটা বিবেচনা করে এটা আর যারা, আপনি ফ্রি ক্লাসের ব্যবস্থা করে দিয়েছেন নিজের, এটা আপনার সওয়াব হবে, যে অনেকে এটা শিখতে আমার পারবে কিছুটা আমার হলেও। ইচ্ছা ছিল আর কি, আমি এটা আর কি ইনশাল্লাহ করব। আমি ফ্রি ক্লাস করানোর জন্য আমি সেইভাবে 1 মাসের মধ্যে কিভাবে শেখানো যায় সেটা নিয়ে একটা জি জি সিলেবাস তৈরি করতেছি, আপনারা দোয়া করবেন। এটা মূলত ইনশাআল্লাহ। স্টুডেন্ট, ইনশাআল্লাহ, তারপরে চাকরিজীবী যারা আছে, যারা হচ্ছে আপনার মানে নিজে টাকা দিয়ে কিনে ক্লাসটা করার সক্ষমতা নেই, তাদের জন্য আমরা রমজান মাস ব্যাপী ফ্রি এটা করাবো, সম্পূর্ণ ফ্রি, যাতে হচ্ছে আমি তারা। কিন্তু বুঝতে ক্লাস পারছি। আমি বয়স দিয়ে বলছিলাম, বুঝি নাই। যেদিন বয়স দিয়ে বললাম টাকার বিষয়টা, যে পরে দেবো বলছিলাম, ও যে আচ্ছা আপনি আচ্ছা। আসেন না। ভয়, আপনি আপনি কি বলছেন আমি বুঝতে পারি নাই। আমি বলছিলাম মানে আমাদের এখনো স্যালারি আসে না, মানে কালকে তো আপনার ভর্তি আচ্ছা আচ্ছা, কালেক্ট আমি করছে আমি তো। একটা আমি এটা ক্লিয়ার করতেছি, যারা হচ্ছে, দেখেন এটা হচ্ছে, আমি কোনো পুলিশের দারোগা না যে আপনাকে ধরছি এখন টাকা দিয়েই যাইতে হবে, এরকম না। আপনি এখানে মূলত টাকাটা, ভর্তি ফিটা কেন নেওয়া হয় এর একটা কারণ আছে। এটা আর কি আমার অভিজ্ঞতা থেকে, ভর্তি ফিটা নেওয়া হয় দুইটা কারণে। একটা হচ্ছে আমাদের এই যে আপনাদের ক্লাসটা নিচ্ছি না, এটার জন্য জি গুগলের থেকে আমাদের এই এই অ্যাপসের ইটা কিনতে হয়, সাবস্ক্রিপশন, যেটা প্রতি মাসের জন্য যদি 50 জন পার্টিসিপেন্ট হিসেবে কেনা হয় তাহলে আপনার প্রায় 2500 টাকার মতো পড়ে বাংলাদেশি টাকায়, যেটা ডলার দিয়ে কিনতে হয়। জি এরপরে আপনাদের এই ক্লাস দেওয়ার জন্য মানে, এটা তো এই যে ল্যাপটপটাতে ক্লাস নিচ্ছে, এই ল্যাপটপটার দাম হচ্ছে 1,38,000 টাকা। যে ল্যাপটপটাতে আপনাদের ক্লাসটা নিচ্ছে এখন, এটা জি হচ্ছে জি। সম্পূর্ণ স্ক্রিন টাচ ল্যাপটপ। যাতে হচ্ছে স্ক্রিন টাচটা কেন কেনা হয়েছে, যাতে লিখে লিখে আপনাদেরকে দেখানো যায়। হ্যাঁ, ঠিক আছে। ওইটা এগুলো আমি কনফিউজ ছিলাম যে আপনি কিভাবে লেখেন এগুলা। জি, এটা মানে বাইরের থেকে আনানো, মালয়েশিয়ার থেকে ল্যাপটপটা আনানো। এরপরে হচ্ছে আপনার এই ল্যাপটপটাতে যে ইন্টারনেট অ্যাক্সেস দেওয়া, এটা হচ্ছে আপনার হাই এমবিপিএস সর্বোচ্চ, এটার জন্য অনেক টাকা বিল দেওয়া লাগে, মানে সব মিলায়ে একটা হেভি কস্টিং পড়ে, যার কারণে আপনাদের থেকে ভর্তি ফিটা নেওয়া হয়। আর আপনাদের ভর্তি করার পরে প্রত্যেকের জন্য একটা ফাইল তৈরি করা হয়। আর এটা দ্বিতীয় বিষয়। আর তৃতীয় বিষয় হচ্ছে, যখন আপনি 500 টাকা দিয়ে ভর্তি হবেন তখন আপনার একটা, টাকাটা খুবই সামান্য, 500 টাকা একবার খরচ করলে শেষ হয়ে যায়। 1 মাসের জি ইন্টারনেট কিনতে 500 টাকার বেশি লাগে এখন বাংলাদেশে, এমনি ফোনে সিম্পল ইন্টারনেট কিনতে। কিন্তু আপনি যখন 500 টাকা দিয়ে ভর্তি হবেন তখন আপনার একটা গুরুত্ব থাকবে, যে না আমি এখানে 500 টাকা দিয়েছি, আমাকে ক্লাসটাতে জয়েন করতে হবে বা আমাকে দেখতে হবে যে তারা আসলে কি করাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে মূল জি বিষয়। ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের এই ক্লাসটা করানোর পরে, এই ক্লাসটা আপনাদেরকে যখন আমি ভিডিওটা পাঠাই, তখন এটার পিছনে আমার 1 থেকে 1.5 ঘন্টা পরিশ্রম করা লাগে। এই ভিডিওটার একটা ভিডিওর সাইজ হয় 4 থেকে 5 জিবি পর্যন্ত। আর ইউটিউব আপনার সর্বোচ্চ 1 জিবি বা 700 এমবি বা 600 এমবি পর্যন্ত। আমরা যে আনলিস্ট করে যে লিঙ্কটা দেই, যে লিঙ্কটা শুধুমাত্র আপনাদেরকে দিব, আপনারাই দেখতে পারবেন, অন্য কেউ দেখতে পাবে না। এই যে লিঙ্কটা তৈরি করি, এটা তৈরি করার জন্য মানে এই ভিডিওটা কাটাকাটি করে সবকিছু করে প্রায় 2 ঘন্টা সময় এটার পিছনে চলে যায়। তো আমি তো স্টুডেন্ট, আমার তো ধরেন আহ, জি আমি একটু শেষ করি। আমার আর্নিং সোর্স বলতে, আমি আমাদের ভার্সিটিতে রিসার্চ গবেষক হিসেবে আছি আপনার গবেষণার বিষয়ে ইসলামিক স্টাডিজের উপরে। তো এইটা মিলাই আর কি, নিজের যে একাডেমিটা চালানোর জন্য যে খরচটা, এটা আপনাদের স্যালারি থেকে নিয়ে আর কি। এটা আমার ইচ্ছা আছে যে এটা ওয়ার্ল্ড ওয়াইড করা, মানে পৃথিবীব্যাপী, যাতে পৃথিবীতে যত দেশে মুসলিম ভাইরা আছে সবাই এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কোরআন শিখতে পারে। জি ভাই, আপনি কি বলতেছিলেন? ফারুক ভাই। বর্তমানের কথা বলতেছে। জি ঠিক আছে, আপনি আপনার নাম্বারটা দিয়ে দিন, নাম্বারটা দিয়ে দিন ইনশাআল্লাহ। আমার, আপনি যেখান থেকে ওই করছেন না মেসেজ, যেখান থেকে লিংকে ক্লিক করছেন, আমি জি ওইখানে ওইখানে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনি নাম্বারে আমাকে মেসেজ দিয়েন। আর হচ্ছে ফারুক ভাই, আপনি আমাকে একটা মেসেজ দিয়েন, আমি আপনাদেরকে কালকের যে মানে ইটা হবে, আপনাদের যে প্রাইভেট যে ব্যাচটা হবে, ওটা হচ্ছে আমি আজকে রাত্রের মধ্যে কমপ্লিট করে একটা নতুন গ্রুপ হবে। আপনারা 12 জন বা 14 জন জি হয়েছে সম্ভবত, এই গ্রুপটাতে আমি আপনাদেরকে অ্যাড করাই দিব। আপনারা আমাকে একটা মেসেজ দিয়ে রাখেন, আর ওখানে কালকে ক্লাসের লিঙ্কটা ওখানে পাবেন, আর ক্লাসের পরে ক্লাসের রেকর্ডিংটা ওখানে পাবেন। তবে
আচ্ছা ওই টাকা দিতে জি ভাইয়া টাকা জানিস টাকা মানে যে বিকাশ নাম্বারটা মানে দিতেন মানে ওই টাকাটা টাকার লাগে আচ্ছা 500 টাকা ঠিক আছে, আমি বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি। বলে দিন কো লাস্টে কত ঠিক আছে তুই আমি এটার মধ্যে বি- পাঠাই দিন বিকাশ নাম্বার লাস্ট 11 হচ্ছে থেকে 12টা দিয়েছেন টাইম বাংলাদেশে। হ্যাঁ, কত 11টা থেকে 12টা বাংলাদেশের টাইম। এখন আমাদের দৈনন্দিন সময় ঘরে কাজ করি, এটা কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? যে আমি এখন যাই কত বড় আই কত বড় অফলাইন আচ্ছা করতেছি আমি বলি, সবসময় আপনি আপনি কোনদিন দিনের কাজ করেন দিনের মধ্যে কোনো একটা টাইমে তো আপনি ফ্রি থাকেন, থাকেন না? জি হুম থাকি, এটা দিনও থাকি ও রাইতেও ফ্রি না থাকি, আপনি এটা যে আমাদের কোনো কোনো ফ্রি। টাইমে ধরেন, আপনি কোনো একটা টাইমে তো 24 ঘন্টার মধ্যে ফ্রি থাকেন, থাকেন না? একটু রেস্ট করেন, বা আপনি ক্লাসের টাইমে যতটুকু দেখতে পারলেন দেখলেন, দেখার পরে আমি তো ভিডিওটা আপনাকে দিয়ে দিচ্ছি, মানে এই সম্পূর্ণ যে ক্লাসটা করছেন এই ভিডিওটাই দিয়ে দিব। দিলে আপনি তখন যদি কষ্ট করে ওই ভিডিওটা আরেকবার দেখেন, তখন আপনার এক্সট্রা পড়ার প্রয়োজন হবে না। না ক্লাসে আমি যেভাবে পড়ালাম এটা যদি আমরা 1 ঘন্টা পর্যন্ত করি, তাহলে কি আপনাদের মনে হচ্ছে যে এটা আরো এক্সট্রা পড়া লাগবে? না তবু ইনশাল্লাহ না না না, কথা হলো সমস্যা কি, নাই আপনি একটা সামনাসামনি আমাদের একটা মহব্বত আছে, মানে আপনার মুখ সামনাসামনি আমরা একটা পরের দিন আমরা আগে প্রস্তুতি দিলে বিষয়টা। আমরা ইউটিউবে তো আছে অনেক, দেন এটা কজ দেওয়া না, মানে এখানে সামনে যে কথাটা বলতেছি ইউটিউবে দেখলাম শুধু দেখলাম, পরবর্তী মন যাবে রাখো না, মানে মোবাইলে দেখা আর আপনার সঙ্গে বাস্তবে কথা, এটা হলো অনেক পার্থক্য। জি এটা তবে ঠিক আছে চেষ্টা পারবে এটা চেষ্টা পারফেক্ট করবেন পারবে আপনি, দেখেন আমরা জীবনে সবকিছু আমার নিজের প্রতিকূল হবে না, ঠিক আছে? সবকিছু আমার নিজের ইচ্ছায় হবে না। কিছু কিছুটা জি আজকে আপনাদের যে ফ্রি ক্লাসটা নিচ্ছে আজকে সারাদিন, মানে আমি জানি না কেন হয়েছে, সকাল থেকে আমার প্রচন্ড পেটের ব্যথা, মানে সকালে ফজরের পর থেকে নিয়ে এই আপনার এখনো পর্যন্ত মানে পেটের মধ্যে ব্যথা করতেছে, তারপরে কিন্তু আমি আপনাদের সাথে সুন্দর করে কথা বলতেছি। কেন বলতেছি? কারণ আপনাদের আলহামদুলিল্লাহ বিশ্বাসটা বজায় রাখার জন্য। এই যে মুখে হাসি এই যে নিয়ে কথা বলতেছি, আচ্ছা এটা আল্লাহর শুনুন, এখন যে শুকরিয়া। কথাটা বলছেন মানে এই কথা একটা হৃদয় মধ্যে গেলাছে, যখন আমি এটা মোবাইলে দেখবো না, মানে একা একা দেখবো, এটা আমার মন চায় না। ইউটিউবে জি অনেক আলেমেরা চাইল আছে, হাজার হাজার আলেমেরা চাইছে, যেন আমার বন্ধু একজন হাফেজ আপনার মতন, সেও আমার ইউটিউবে লিঙ্ক দেয়, কিন্তু এটা আমাদের দেখার কোনো আগ্রহ না। কেন আগ্রহ না? শয়তানের এক দিকে অবসর দেয়, তার কামে একটা পিছনে পড়ে হ্যাঁ, থাকে, আর বা ইউটিউবের এটা বিষয়টা চলে বলি। যায়। ইউটিউবের বিষয়টা হচ্ছে আপনি একটা ভিডিও দেখতেছেন, ওর নিচে আরেকটা লিঙ্ক আসলো, আরেকটা লিঙ্ক আসলো, ওদিকে চলে যায় মন জি জি মাতানো। হ্যাঁ কিন্তু তারপর আপনি অনেক এখানে তো কমেন্টও আর আছে এখান তো ওইটার আর প্রতি ঘুরাইতে আগ্রহ হয়ে পারতেছেন যায় না। জি তো চেষ্টা করবেন আর কি ক্লাসে ওইটাই জয়েন সার্থক থাকার। করতেছি নাকি এরপর দেখেন আমাদের তো জীবনে প্রতিকূল পরিবেশ থাকবে, সবকিছু তো আমার অনুকূলে হবে না। আপনাকে তো ওখানে জি পরিশ্রম করতে হবে, আবার কোরআনটাও শিখতে হবে। এই জন্য চেষ্টা করবেন যে এই যেমন ক্লাসে এখন জয়েন আছেন, আমি আপনাকে আমি গত গত শোনেন, ক্লাসে আমি আমি খেয়াল বহুত করছি। চেষ্টা করছি, আমি জি বহুত চেষ্টা করছি, মানে এত আলেমের কাছে গেছি, মানে যাই কদিন করে যাই, এরকম কাজ হবে কি, আমি 1 ঘন্টা আটকেও গেছি এরকম কোরআন শেয়ার লেগে, 1 ঘন্টা আটকে গেছি, গেছি খানা বানাইছি, খানা বানিয়ে তো আটকে গেছি, তো পড়াইছে, গিয়া আমি 10 মিনিট পাইছি, কোনদিন 5 মিনিট পাইছি, তবে আলহামদুলিল্লাহ জিদ্দু শিখছি, আলহামদুলিল্লাহ সূরা গায়েব আচ্ছা, শিখছি, আশা এবং করি আমার ইনশাল্লাহ, কিতাব যেহেতু আল্লাহ আপনার সাথে আমার পরিচয় করায় দিছে, আশা করি ইনশাল্লাহ পারবেন। আমার একটা স্টুডেন্ট আছে, সে আমি জীবনে কল্পনা করি নাই সে শিখতে পারবে। সে অক্ষর চিনতো না, সে ড্রাইভার আবার আপনাদের সৌদি আরবে থাকে। তো জি সে জি কেমনে কেমনে ওই মানে ক্লাসে শুধু জয়েন থাকে, হেডফোনটা কানে লাগায়ে, এক কানে হেডফোন লাগায় রাখে, গাড়ি চালায়, আর ওই ফোনে ভিডিও কল করে সে ক্লাসে জয়েন করে। সে আপনার আজকে 2 মাস 2.5 মাসের মতো ক্লাস করতেছে, সে পরিপূর্ণ তেলাওয়াত করতে পারে এখন। এটাই করতে একটু টাইমটা একটু আমরা বেশ হইলে একটু ভালাই কি কিরম, ধরেন শাহবাটা কাছে আরো আধা ঘন্টা বাড়াই দিলে, কিন্তু এখন তো আপনিও আচ্ছা ঘুমাইতে আমি হইব, বলি, এটা আমরা জি এটার আমি সমস্যা কি, আমরা এখন ওগুলো কাজের সময় না, আমি আমরা চেষ্টা কাজ করব। করবো আমি চেষ্টা করব, আমি মানে যখন দেখবো যে আপনাদের ক্লাস বেশি একটু নেওয়ার প্রয়োজন তখন নিব। মানে যে বলছি সপ্তাহে 4 দিন মানে 4 দিন না, যখন দেখবো আপনাদের আরো বেশি পড়ানোর দরকার, তখন আমার থেকে আমি আপনাদেরকে বেশি পড়াই দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এইটাই ভালো আমার কথা থাকবেন। কি, বিষয়টা দিলে কি আমরা আরো কাজে, যেখানে আমি কাতারে করে কাজ করি, শাহিন ভাই যে কাতারে এরিয়া কাজ করে, সবাই আমরা এরিয়া কাতারে কেন, কয়জন আছে, 3 জন না 4 জন, সবাই কাতার জি কাজ করি আশা করি। তবে জি জি আমাদের বেতন সবার করে এক এক নেই, এক টাইম আমাদের, এক টাইম। এখন আমরা কাজ হচ্ছে 8টা 9টা, আমরা ফ্রি হই হাইসুলে 9টায় গিয়ে ফ্রি হই। তো বাংলাদেশের একটা উপবাস যাবো আমাদের ফ্রি দিয়ে এরকম 9টা 10টা। তো দিতে পারবেন না ফারুক ভাই না, তখন তো আসলে আমার জন্য পসিবল হয় না। জি না তখন হুজুরের আপনি পক্ষে পারবেন সম্ভব না, হয় না আমিও জানি, জি তো আমারও মানে স্পিডে আছে, আর আমি তখন জানি আপনি না যে ঘুমাই যাবেন। আমি জানি না যে আপনারা কতটুকু ঘুমান, তবে
আমার চেহারা দেখলেও বোঝা যায় না যে আমি আসলে কতটুকু ঘুমাই, এটা আল্লাহর শুকরিয়া আর কি। আমি আপনার কোনোদিন একটার আগে ঘুমাইতে পারি না, আবার 5টার সময় উঠে যাই। মানে ফজরের পরে আমি, মানে আপনি যদি আমার সিংহাসনেও ঘুমাইতে দেন, ফজরের পরে আমার আর কোনো ঘুম আসে না, আসেই না এটা ওই ঘুম। যে আপনার অভ্যাস হয়ে গেছে যে যে ছোট আপনি থেকে, কোরআন মানে তেলাওয়াত ছোট করেন, থেকে নামাজ আর কি টামাজ আমার পড়েন, আব্বু কখনো আমাদেরকে ছোটতে এটা ঘুমাইতে কমাইতে দিত হবে। না ফজরের পরে। তো এটা অভ্যাস হয়ে গেছে। তারপরেও কিন্তু আমার চেহারায় জি কিন্তু জি। আপনি বুঝবেন না যে হচ্ছে যে আমি ঘুম কমাই, এটা বোঝা যায় না আমার। আমি এমনও হয়েছে পরীক্ষার সময় সারা রাত ঘুমাই নাই, পড়ছি, পরীক্ষা দিতে যাওয়ার আগে শুধু গোসল করছি। গোসল আল্লাহর, মানে এটা আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ। আমি আমার প্রচন্ড পরিশ্রম করার পরে যদি শুধু গোসল করি, আমার একদম পুরা মনে হয় কি যে ফ্রেশ, এ মনে হয় একবারে রেস্ট টেস্ট করে, মানে নাস্তা পানি করে খুব সুন্দর করে আরামায়েশ করে আসছে, এরকম মনে হয়। ঠিক আছে, আপনারা যারা আমার ক্লাসে এটা জয়েন মনে হচ্ছে করছেন, আপনি কোন থেকে উঠে আসছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আল্লাহ পাক জি রব্বুল জি। আলামিন আপনাদের ইনশাআল্লাহ। রিজিকে এবং জ্ঞানের বারাকা দান করুক। জ্ঞান বলতে শুধু যে সার্টিফিকেটগত জ্ঞান, এটাকে জ্ঞান বলে না। যেটা মানুষের আকল, কথাবার্তা, চলাফেরা, তার ব্যবহার পরিবর্তন করে, এটাই হচ্ছে আসল জ্ঞান। ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জি। আপনাদের সকলের জীবনে তার সমস্ত বারাকা ঢেলে দিক, যাতে আপনাদের জীবনটা সুন্দর এবং সুখময় হোক, এই দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আমরা দরুদ ইনশাআল্লাহ। শরীফ পড়ে শেষ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।